উইমেন্স অক্সিলারি কোর ইন্ডিয়া এই প্রতিষ্ঠানটা বা অঙ্গ প্রতিষ্ঠানটা নিয়ে ইতিহাসের পাতায় খুব বেশি লেখালেখি না থাকলেও একটি অন্যরকম তাৎপর্য এর মধ্যে থেকে আমরা খুঁজে পাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রয়োজনীয়তার তাগিদে অধিকাংশ পুরুষদের তাদের ডেস্ক ডিউটি, সার্ভিস ডিউটি ছেড়ে যুদ্ধের ময়দানে যেতে হয়। উইমেন্স অক্সিলারি কোর ইন্ডিয়ার গঠন প্রণালীর মধ্যে বেশ কিছু বৈচিত্র্যতা ছিল। এই নারীদের মধ্যে বেশ কজন ইতিহাসের পাতায় সাক্ষী হয়েছিলেন, যেমন কল্যাণী সেন, নূর এনায়েত খান প্রমুখ। যখন আমরা নারীবাদ নিয়ে কথা বলি সেখানে দুটা ওয়েভের কথা বলা হয়, ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম। তথাকথিত মুক্ত বিশ্বে যে ডিমান্ড সাপ্লাই মেকানিজমের মধ্যে আমরা অনেক অনেক ভূমিকা খুঁজে পাচ্ছি নিজেদের, সেই ভূমিকার মধ্য থেকে সব ভূমিকা এই স্বল্প দৈর্ঘ্য জীবনে নেওয়া কি সম্ভব? বেশ কদিন আগে নিমাই ভট্টাচার্যের একটি বই পড়ছিলাম, বইটার নাম ককটেল। বইটিতে একটি নারীর জীবনের কথা বলতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছু প্রেক্ষাপট উঠে আসে। একটা খুব ছোট বিষয়ের দিকে বেশ নজর যায় আমার। খুব বেশি লেখালেখি না থাকলেও একটি অন্যরকম তাৎপর্য এর মধ্যে থেকে আমরা খুঁজে পাই। উইমেন্স অক্সিলারি কোর মার্চের 1942 সালে গঠিত হয় এবং তা একসময় গিয়ে ডিসমেন্টেল হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এই কোরে প্রায় 11,500 নারীর কর্মসংস্থান ছিল। তারা যুদ্ধের এই মহা দামামার মধ্য থেকে তাদের যে দায়িত্ববোধের দিক, তাদের যে প্রয়োজনীয়তা, বেশ কিছু ক্ষেত্রে সরকারি বা সামাজিক বাধ্যতার শিকার হয়েও এই কোরের মধ্যে তারা জয়েন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রয়োজনীয়তার তাগিদে অধিকাংশ পুরুষদের তাদের ডেস্ক ডিউটি, সার্ভিস ডিউটি ছেড়ে যুদ্ধের ময়দানে যেতে হয়। একটা বিশাল বড় ভ্যাকিউম তৈরি হয়। এই শূন্যতাকে পূরণ করার জন্য এক প্রয়োজনীয়তা তৈরি হয় হিউম্যান রিসোর্সের। তখনই এই নারীদের ভূমিকাটা চলে আসে। যেহেতু পুরুষেরা অ্যাক্টিভ সার্ভিসে, অফেন্সিভ ফোর্সে তাদের যোগদান হয়, ঠিক তেমনি ডিফেন্সিভ ফোর্স হিসেবে নারীদের উইমেন্স অক্সিলারি কোর ইন্ডিয়াতে তাদের একটা ভূমিকা শুরু হয়ে যায়। একটু ছোট করে বলি ইতিহাস সম্পর্কে। উইমেন্স অক্সিলারি কোর ইন্ডিয়ার গঠন প্রণালীর মধ্যে বেশ কিছু বৈচিত্র্যতা ছিল। যেমন এখানে যারা কাজ করতেন তাদের একটা বয়স সীমা ছিল এবং সব ক্ষেত্রে সেই বয়স সীমাটা বেশ ছোট বয়স থেকে শুরু করে প্রায় 30-35 বছর পর্যন্ত তাদের বয়সের সীমা ছিল। এবং এখানের দায়িত্বের মধ্যে প্রাথমিকভাবে যে বিষয়টা চলে এসেছিল তা হচ্ছে দাপ্তরিক এবং পরিচারকের দায়িত্ব। অনেক ক্ষেত্রে দেখা যায় উইমেন্স অক্সিলারি কোর ইন্ডিয়াতে প্রতি 8 জন নারীর মধ্যে একজন ইউরোপিয়ান, 3 জন অ্যাংলো ইন্ডিয়ান, 3 জন ইন্ডিয়ান খ্রিস্টিয়ান এবং একজন ইন্ডিয়ান নন খ্রিস্টিয়ান ছিলেন। উইমেন্স অক্সিলারি কোর ইন্ডিয়া বাদেও সেই কোরে যে 11,500 জন নারী ছিলেন তারা ছাড়াও ইন্ডিয়ান আর্মি এবং বিভিন্ন ফ্যাক্টরিজে মেশিনারি প্রোডাকশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রোডাকশনস গুলো শুরু হচ্ছিল সেখানেও অনেক নারীর বিশাল বড় ভূমিকা ছিল, প্রয়োজনীয়তা ছিল। এই নারীদের মধ্যে বেশ কজন আবার ইতিহাসের পাতায় সাক্ষী হয়েছিলেন, যেমন কল্যাণী সেন, নূর এনায়েত খান প্রমুখ। সবচেয়ে আসল বিষয় এখানে দাঁড়ায় যে বর্তমানে যে নারীবাদ দর্শনটা রয়েছে, নারীবাদীরা আছেন যারা এটা নিয়ে চিন্তা করেন, কথা বলেন, তারা এই বিষয়টা নিয়ে যখন কথা বলেছেন, চিন্তা করেছেন, তখন তারা কিছু তত্ত্বীয় দিকের সাথে সামঞ্জস্য রেখে কথা বলেছিলেন। এই উইমেন্স অক্সিলারি কোর ইন্ডিয়া এখানে যে নারীদের উপস্থিতি, এই উপস্থিতিটা প্রমাণ করে নারীদেরকে যুক্ত করা। এই ওভারঅল পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে অনুপস্থিতি ছিল তাকে প্রত্যাখ্যান করে নারীদের উপস্থিতিটা আনা হয়। ফলে অ্যাড উইমেন বা নারীদের যুক্ত করার প্রসঙ্গটা প্রথম সামনে চলে আসে। ফেমিনিজম বা নারীবাদের যে দুটো লেন্স রয়েছে, যা কিনা পলিটিক্যাল সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্সের পাঠযোগ্য বিষয়, সেই দুটো লেন্সের মধ্যে একটির নাম হচ্ছে ইম্পেরিক্যাল ফেমিনিজম বা প্রায়োগিক নারীবাদ। এই ইম্পেরিক্যাল ফেমিনিজমের মূল তত্ত্ব ছিল এমন যে এই সিস্টেমটা পুরুষতান্ত্রিক সমাজের সকল প্রকার সিস্টেমের মধ্যে আমাদেরকে নারীদের যুক্ত করতে হবে। অ্যাড উইমেন কনসেপশনটা চলে আসেন। যখন আমরা নারীবাদ নিয়ে কথা বলি সেখানে দুটা ওয়েভের কথা বলা হয়, ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম। এই ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম মধ্যে এই ইম্পেরিক্যাল ফেমিনিজমে যেখানে অ্যাড উইমেনের কথা আসে তা কিন্তু ফার্স্ট ওয়েভের মধ্যেই পড়ে। তবে ব্যাপারটি ঘোলাটে হয় যখন এই
ইম্পেরিক্যাল ফেমিনিজম বা প্রায়োগিক ফেমিনিজমের পরবর্তী ধাপে অ্যানালিটিক্যাল ফেমিনিজম বা বিশ্লেষণাত্মক নারীবাদের দিকে আগাতে থাকে। চিন্তক বা গবেষকেরা যখন আবিষ্কার করলেন শুধুমাত্র নারীদেরকে যুক্ত করেই নারী মুক্তি সম্ভব নয়, তখন তারা এই বিশ্লেষণাত্মক নারীবাদের দৃষ্টিকোণ থেকে সমাজ ব্যবস্থাকে দেখা শুরু করেন। এই অ্যানালিটিক্যাল ফেমিনিজম বা বিশ্লেষণাত্মক নারীবাদের মূল চিন্তা ছিল, আমরা কেবল নারীদেরকে যে অ্যাড করছি বা যুক্ত করছি সেটা আদতে নারীর কতটুকু মুক্তি দিচ্ছে। আমরা নারীদেরকে যুক্ত করছি, সেই সিস্টেমটাই কি সমস্যাপূর্ণ নয়, এবং এই সিস্টেমটার সবকিছু, এই ব্যবস্থার সবকিছুই কি পুরুষতান্ত্রিক ভাবে গঠিত নয়? এই প্রশ্নের মধ্য দিয়ে, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা পার্সপেক্টিভস গুলো তৈরি করার মধ্য দিয়ে এই নারী মুক্তির আরো অনেক শাখা প্রশাখা, আরো অনেক চিন্তা চেতনা সামনে আগাতে থাকে। নারীদের মানসিক দাসত্ব থেকে মুক্তির ব্যাপারে প্রশ্নটাও আস্তে ধীরে সামনে আসতে থাকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বর্তমান যুগের সমাজ ব্যবস্থার দিকে বা নারীর ক্ষমতায়ন, তাদের পদচারণা, তাদের চিন্তা ভাবনা, তাদের চলাফেরা, নারীদের সাথে পুরুষের যে পার্থক্যের বিচার, সেখান থেকে যখন আমরা চিন্তা করি তখন প্রাণ সঞ্চারী নারী ভূমিকা থেকে কি পোশাকি নারী ভূমিকার দিকে চলে যাচ্ছে কিনা সেই প্রশ্নটাও চলে আসে। এই প্রশ্নের সাথে সামনে আসে মুক্তির কথা, ইমানসিপেশন, যা অনেক গুরুত্ব বহন করে। মুক্তি বা ইমানসিপেশন এই ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী তথাকথিত মুক্ত বিশ্বে এই ইমানসিপেশন বা মুক্তির কথাটা এভার এক্সপান্ডিং বা চিরন্তন বিকাশমান। এই মুক্তির যে চিরন্তন বিকাশিত রাস্তা, পথ, তার মধ্যে নারী এবং পুরুষের ভূমিকারও বৈচিত্র্যতা আসছে। ভূমিকাও অনেক বেশি সামনে চলে এসেছে। পুরুষ নির্দিষ্ট কোনো ভূমিকায় সীমাবদ্ধ নয়, তার অনেক ভূমিকা চলে আসছে সমাজ, জীবন, ব্যক্তি এবং পরিবারে। ঠিক তেমনি নারীর ক্ষেত্রেও সেটা সত্য। এই তথাকথিত মুক্ত বিশ্বে যে পুঁজিবাদী অলঙ্করণ আছে, যে ডিমান্ড সাপ্লাই মেকানিজমের মধ্যে আমরা অনেক অনেক ভূমিকা খুঁজে পাচ্ছি নিজেদের। সেই ভূমিকার মধ্য থেকে সব ভূমিকা এই স্বল্প দৈর্ঘ্য জীবনে নেয়া কি সম্ভব? এই অগণিত ভূমিকার মধ্য থেকে যুক্তিবাদী মানুষ তার নির্দিষ্ট প্রয়োজনীয় অপশনস গুলো বেছে নেবেন, ভূমিকাগুলো বেছে নেবেন। সে সব ভূমিকার সাথে যেতে পারবে না, সে সব ভূমিকা নিয়ে চলতেও পারবেন না। এই স্বল্প দৈর্ঘ্য জীবনে তার যে নির্দিষ্ট ভূমিকাগুলো গুছিয়ে নিতে হবে, তার জন্য তার প্রায়োরিটিস প্রয়োজন, তার পারপাসটা নির্দিষ্ট থাকা প্রয়োজন। মুক্ত নারী তার অন্যান্য ভূমিকাগুলোর সাথে যে মৌলিক ও ব্যতিক্রমী ভূমিকাগুলোতে অবদান রাখে, তা মানব সভ্যতার অস্তিত্বের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সমস্যা এখানেই দাঁড়াচ্ছে যে আধুনিকতার এই মোড়কে নারীদের যে এই অগণিত ভূমিকা, তার মধ্য থেকে তাদের বেছে নেওয়া ভূমিকাগুলোর মধ্যেও কি একটি অদৃশ্য মানসিক দাসত্ব বিরাজমান নয় কি? নারী নিজেকে আবেদনময়ী করে সমাজ ব্যবস্থায় উপস্থাপন করছে, প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, এই ডিমান্ড সাপ্লাই মেকানিজমের মধ্যে নিজেকে পারফেক্টলি ফিট করার চেষ্টা করছে। এই কনজিউমারিস্টিক চিন্তা থেকে সে কি আসলে মুক্তি পেয়েছে? কিছু কিছু ক্ষেত্রে কি নারী নিজেকে এখনো পণ্য হিসেবে বিলিয়ে দিচ্ছে না তো? তার চিন্তা ভাবনার মধ্যে তার যে অগণিত ভূমিকার মধ্য থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় ভূমিকাগুলো বেছে নেয়ার কথা, তা কি সে আসলে বেছে নিচ্ছে? এই মুক্তি কি আসল মুক্তি? এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনাদের সকলের কাছে। ভালো থাকবেন। See you.